যুদ্ধের সময় বাস্তু শহীদের পরে আমার মাথায় গুলি লাগাই যে এখানে গুলি আছে। আমি দেশ রক্ষা করতে যাই, দেশের স্বার্থে যদি মরে যাই তাতে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। মাথায় বিদ্ধ হওয়া সেই বুলেট আজও আমাদের মনে করিয়ে দেয় এই মহান স্বাধীনতার মূল্য কতটা। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মুক্তির ইতিহাস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল বাতেন টিটো। আপনারা জানেন আমাদের এই চ্যানেলের একটি বিশেষ পর্ব মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার। তারই ধারাবাহিকতায় আজ আমরা এমন একজনের গল্প শোনাব যিনি 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে। তিনি গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ফকির। তখন আমি এসএসসির ক্যান্ডিডেট ছিলাম। বঙ্গবন্ধুর ডাকে যে এই মুক্তিযোদ্ধা শুরু হয়েছে 7ই মার্চের ভাষণের পরেতে আমরা পরিষ্কারভাবে জানতে পারতাম। ভাষণ শুনছিলাম, রেডিও ধরায় বসলি বঙ্গবন্ধুর ভাষণ যখন শুরু হলো আমরা প্রায় 50 জন মানুষই শুনছি। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26শে মার্চের পরে পাক বাহিনী ছিল তখন গোপালগঞ্জ সদরে থাকে। হঠাৎ করে একদিন আক্রমণ করলো মানিকহাট পাইককান্দি চন্দ্রদিগলিয়ার মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে যাইয়ে গলা আক্রমণ করলো। প্রচুর মানুষ তারা মারলো। বরিশাল বাড়ি একজন লিডার মানে কমান্ডার আসে চন্দ্রদিগলি, আসে আমাদের কিছু লোকজন নিয়ে মাঝে মাঝে জড়ো হইয়ে কয়েকটা অস্ত্র ছিল, এলএমজি এসএমজি স্টেন গান, এই সমস্ত আমাদের দিয়ে ব্যবহার করা। যুদ্ধ শুরু হয়ে গেছে, হানাদার বাহিনীর আক্রমণের রাতে আমরা করছি। তখন আমরা গা ঢাকা দিলাম, কিছু পলালাম। আমরা পাইককান্দি যেদিন আক্রমণ করে ওই দিন হঠাৎ করে যাইয়ে আমরা ওই সেনাবাহিনীর ফেস করছি, মুখোমুখি করলে আমাদের কমান্ডারের নাম ছিল আব্দুর রফের ডাইন হাতে গুলি লাগে। আমরা দেখলাম যে রব আক্রান্ত হয়েছে, হাতে গুলি লাগছে। এই হিসেবে আমরা পিছনে আস্তে আস্তে সরিয়ে আস্তে যার যার আত্মগোপন করলাম। রব এলাকা সাইডে চলে গেল, দল ভেঙে গেল। আমাকে সেই সময়ের দল ভেঙে গেল। তারপরে আমরা নিজেরা কয়জন মানুষ ভারতে যাওয়া যায় প্রশিক্ষণের জন্য, যার যার যা জোগাড় করা দরকার, যার যা পয়সা কড়ি লাগবে ভারতে যাওয়ার জন্য। আমরা যাব, এখন টাকা পাবো কোথায়? তখন বাড়ি জিগে বললাম। তখন আমার বাবা দিল একটা খাসি ছাগল। চন্দ্রদিগলিয়া হাটের সময় শনি মঙ্গলবারে হাট হয়, মঙ্গলবারের দিন আমরা ওইটা হাটে জবাই করে তার গোশ বিক্রি করলাম 35 টাকা। এই 35 টাকা সহ আরও যা দেশে হাতে এইগুলো নিয়ে আমরা ভারতে রওনা হয়েছি। আমি এবং আমার বড় ভাই মুক্তার হোসেন, আমরা দুই ভাই এই এক বাড়িতে, আমার বাপের 2 সন্তান। আমরা দুইজনের একসঙ্গে রওনা দিছি। এই পয়সা করলে আমরা জোগাড় করিয়া একদিন আমরা সকালবেলায় বাড়িতে খাওয়ার পরে আমরা ভারত মুখে রওনা হই। এই এলাকার লোক প্রায় 40 জন। তখন আমরা 12-13 দিন লাগছে আমাদের। 12-13 দিন লাগছে। কিরকম রাত্রি আমরা রাস্তা চলাচল অগ্রসর হয়েছি, আর দিনে কোনো জায়গায় চলাফেরা করিনি। দিনে এক জায়গায় হিন্দু এলাকায় ঘুমাই রয়েছি। এইরকম অবস্থায় জাতি বেনাফল বর্ডারে পাস হলি ভারতের সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি যারা, তাদের হাতে পড়লাম। তারা আমাদেরকে সব কয়জনকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে একটা হোটেলে ঢুকলো। সেখানে আবার আলাদা জায়গা তারা বসিয়া একজনকে ডাকিয়ে নিয়ে এই বাংলাদেশ সম্বন্ধে জিজ্ঞেস করলো, বঙ্গবন্ধু সম্বন্ধে জিজ্ঞেস করলো। তখন আমরা যার যার উত্তর দিলাম সেই জায়গা যা জিজ্ঞেস করলো। মোটামুটি আমাদের ভিতরে আর দ্বিধাদ্বন্দ্ব পাই নাই। আমাদের শেষকালে কৃপা ক্যাম্পে নিয়ে হাজির করালো। তা সেই ক্যাম্পে আমরা থাকলাম। সেই ক্যাম্পে থাকলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে আমাদের এসে গেল, লোকজন এসে গেল আমাদের বিহার প্রদেশে নেবে।
সিংভূম জেলায়, মানে উচ্চ ট্রেনিংয়ের জন্য। তখন আমরা যে 40 জন প্রায় গেছিলাম, এরা বাদেও আরও লোকজন ছিল, 50-60 জন চলে গেছি আমরা বিহার প্রদেশে। যাইয়ে ট্রেনিং হলো 1 মাস। এক মাস ট্রেনিংয়ের পরে আমাদের আবার ফেরত দিল। বিহারেতে আসিয়ে ফিফা ক্যাম্পে আসিয়ে আমাদের কাছে প্রত্যেকরে এক একটা অস্ত্র দেয়। তা আমি পাইছিলাম এসএলআর অর্থ সেলফ লোডিং রাইফেল। আমার নামে এইটাই ইস্যু ছিল। এখনও আমার সেই ইস্যু করা অস্ত্র আমি গোপালগঞ্জ জমা দেই এসডিও অফিসে। আমার সেই সার্টিফিকেট এখনও আমার কাছে আছে। আমরা তখন আবার বেনাপোল বর্ডারে ফেরত এসে দেশে আসলাম। দেশে ঢোকার পরে 12-13 দিন আমরা রাত চলছি। দিনে এক হিন্দু এলাকায় মানে অবস্থান নিছি। হিন্দু এলাকায় যাইয়া তারা সাহায্য সহযোগিতা করছে, আমরা তাদের কাছে রয়েছি। আবার সন্ধ্যের পরে হলে ঈশান নামাজ বাদে আমাদের রওনা হইয়ে ওই হিন্দুর ওই পথ দেখাইতেছে আমরা যার বাড়ি যে জায়গা সেই এলাকায় যাতে চলে আসতে পারি। আমরা এইরকমভাবেই দেশে আইছি হলো আগস্ট মাসে। সে দেশে আসি আমরা কয়েকবার যুদ্ধ পাইছি। আমি আইছি শুধু একলা না, প্রায় 200-র উপরে লোক একসাথে বাংলাদেশে ঢুকছি। বাংলাদেশে ঢোকার পরে যশোরের তালকড়ি নামক স্থানে আমাদের ভুল পথ দেখাই দেয় যারা আমাদের পথে চলাইছে। ওই 200-250 মানুষ যত ছিলাম সব তালকড়ি পাক বাহিনীর অফিসে যাইয়ে আমরা সরাসরি উঠছি। ট্রেনে আমাদের সাথে গুলিগোল্লা শুরু হয়, যুদ্ধবিগ্রহ শুরু হয়। সেখানে আসরের টাইমে ঢুকছি। তা আমরা অনেক লোক আমাদের কাছ থেকে শেষকালে 6 জন মাইনাস হয়েছে, 6 জন মৃত্যুবরণ করছে, শহীদ হলো। আর পাক বাহিনীর লোক তখন 22 জন মারা যায়। আমরা পারি নেই, আমরা পিছপা সরে গেছি। স্থানীয় লোকে আমাদের 6 জনের লোক করে নিয়ে এসে জানাজা করাইয়া দাফন করছে ওই তালকড়ি। এখনো তাদের সেই 6 জনের কবর বাঁধানো আসলো। নাম স্মরণ নাই। একজনের বাড়ি পাইকান্দি বাড়ি, আমাদের সাথে ছিল নৌবাহিনীর অফিসার ছিল, চাকরিরত ছিল। ওই চাকরিতে পলাই এসে আমাকে সাথে যোগদান করে এই অবস্থায় মারা যায়। তাহলে ওই 4 জনের কবর এখনো ওইখানে আছে তালকড়িতে মাঝে মাঝে মুক্তিযোদ্ধারা যায় সেখানে ওইটা দেখার জন্য। মুক্তিযোদ্ধারা যায় ওই 16 ডিসেম্বরে, 26 মার্চে। তালকড়ি আমরা পিছনে রেখে আবার রওনা দিলাম যার বাড়ি যেখানে সেই স্থান, একসঙ্গেই রওনা দিলাম। আস্তে আস্তে শেষকালে পৌঁছে গেলাম আমরা বাটিয়াপাড়া। এক সাইডে উত্তর সাইডে রেখে দক্ষিণ সাইডে নদী পার হইয়া যার এলাকায় চলে আসলাম। সে সময় রাত আনুমানিক 8টা বাজে। যার বাড়ি পৌঁছলাম আমরা। পরের দিন আমরা সব মুক্তিযোদ্ধারা এক হলাম। তা আমাদের গ্রুপের আমরা যে এক পার্টি আইসি প্রায় 35-40 জন। হ্যাঁ, আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ মুক্তার হোসেন ফকির। উনি হলো এই 35-40 জনের কমান্ডার। ভারতের আমরা যারা একসঙ্গে আইছি, আমরা সিদ্ধান্ত নিলাম যে 35-40 জন এক জায়গায় একা থাকা যাবে না। অন্য কমান্ডারদের সঙ্গে মিলিয়ে তাদের লোকজন আমরা যারা আছি আমরা একসঙ্গে অনেক মুক্তিযোদ্ধারা এক জায়গায় থাকবো। এই সিদ্ধান্তর পরে আমরা কুটিবাড়ি সুত্তল গাজী হাসানুদ্দিনের ক্যাম্পে গেলাম। কুটিবাড়ি মানে হাই স্কুল, হাসানুদ্দিনের সাথে ক্যাম্পে গেলাম। তাহলে ওই ক্যাম্পে যাইয়ে দেখা করার পরে আমার বড় ভাই কমান্ডার মুক্তার হোসেন, আর একজন গ্রুপ কমান্ডার মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ, আর একজন কমান্ডার উনি বিডিআরে চাকরি করতেন গাজী হাসানুদ্দিন। এই 3 কমান্ডারের মিল হলো। এবং এই মুক্তিযোদ্ধা যে কয়জন আমরা ছিলাম প্রায় 75-80 জন আমরা একসঙ্গে ওই হাই স্কুলে থাকতাম। ওইটি আমাদের ক্যাম্প। খাওয়ার ধান্দা আমাদের করা লাগতো না। আমরা যা কিছু হিন্দু এলাকায় ছিল, হিন্দুরও সাহায্য করতো, মুসলমানরা সাহায্য করছে। খাওয়ার রান্নার লোকও আমাদের কাছে ছিল। রেশন যা লাগে তা পাবলিকই বহন করছে। তারপরে ওই খবর হতো 3 কমান্ডারের কাছে খবর হতো কোন জায়গায় আমাদের জাতি হবে, কোন ক্যাম্পে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেই প্রস্তুতি নিয়ে থাকতাম। কোনো সময় বাটিয়াপাড়া গেছি, কোনো জায়গায় কোনো সময় কুকরো গেছি।
কোনো সময় ভোট দিয়েছে খালি এই সময় যে এইখানে যে যুদ্ধ বিগ্রহ করছি। তো কমান্ডার মঞ্জুরুল হক ছিল, 8 নম্বর সেক্টরের কমান্ডার মঞ্জুরুল হক ছিল। আমরা ওনার দেখাশোনাতে কাজকর্ম মানে যুদ্ধ বিগ্রহ চালাই গেছি, যে জায়গায় আদেশ নির্দেশ পাইছি। বাড়িতে আসতাম না, আমরা ক্যাম্পেই থাকতাম। বাড়িতে কোনো সময় আসতাম, বাড়ির মানুষকে যদি কোনো বিপদে হদে পড়ে আমাদের জানাতো, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে 1-2 জন এরকম বাড়ি এসে কোনো নেই। কমান্ডাররা যা আদেশ নির্দেশ করছে, যদি তেমন একটা কইছে যে অমুক জায়গায় যাওয়ার দরকার, আমাদের এডিয়া দেখতে হবে, এইটা বিচার আচার করতে হবে বা এটি রক্ষণাবেক্ষণ করতে হবে, আমরা সেখানে গেছি। উচ্চ ট্রেনিং পাওয়ার পর সরাসরি আমরা বাকিহরা যোগদান করছি যুদ্ধ করতে। তারপরে পকরুয়া, তারাইল, পকরুয়া এইসব জায়গায়ও আমরা যোগাযোগ করছি। সেনাবাহিনীর সাথে আমরা সামাসামি পজিশন নিয়ে যুদ্ধ করছি। তারপরে কোনো জায়গা মানুষ যা সামনে পাইছে পাক বাহিনীতে মারি ফেলাইছে, ঘরে আগুন জ্বালাই দিয়েছে, ঘরে আগুন ধরাই দিয়েছে, পুড়িয়ে সারকার হয়ে গেছে। ওই রকম অনেক জায়গা হিন্দু এলাকায় ঢুকে মহিলাকে মারছে। এই আমাদের উত্তর সাইডে গোহালা নাম করে একটা গ্রাম, এখানে হিন্দু, এখানে ঢুকে অনেক বেশিরভাগ মহিলাকেই মারি ফেলাইছে। নভেম্বর ভোট দিয়েছে, খালি যুদ্ধ হলো 30শে নভেম্বর। আমার একজন সহকর্মী নাম বাস্তুমিয়া নাম, সে মানে শহীদ হয়ে যায়, আর অনেক লোকজন আহত হয়। আমি আহতর ভিতরে আমি নিজেও এই সময় যুদ্ধের সময় বাস্তু শহীদের পরে আমার মাথায় গুলি লাগাই, যে এখানে গুলি আছে। গুলি লাগলি তারপরে আমার লোকজন আমাদের এলাকায় নিয়ে এসে ক্যাম্পে নিয়ে এসে, ক্যাম্পে ওখানে আত্মগোপন করে থাকা যায় এমন এক জায়গা কমান্ডার 3 জনে রাখছে। ওইতে আস্তে আস্তে ডাক্তার দেখাইছে, সুস্থ হয়েছি। এরপরে 25শে ডিসেম্বর গোপালগঞ্জ হাসপাতালে যেয়ে ভর্তি হই। তারপরে সে সময় আমার ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় যে জায়গা গুলি লাগছিল ও ঘা শুকিয়ে গেছিল। আমার 26 তারিখে রিলিজ করে দেয় হাসপাতালে। একটু মরে যাবো, নাম বাঁচলে বাঁচিয়ে থাকো, বঙ্গবন্ধুর আদেশ নির্দেশ মানিয়ে চলার, এইটা হলো আমাদের প্রধানই ছিল। তারপরেও আমাদের কোনো ভয় নাই, আমরা ওই বঙ্গবন্ধুর ডাকে আমরা এই যুদ্ধতে সাড়া দিছি। আর দেশ যাতে স্বাধীন হয়, তাই দেশ তো পরাধীন ছিল, পাকিস্তানের আন্ডারে ছিল। আশা ভরসা ছিল যে মরে যাই বাঁচে যাই, শেষকালে আমরাই জিতে যাব। বাংলাদেশ এই পাকিস্তানের সরিয়ে এসে বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র হবে, তাই শেষ পর্যন্ত হয়েছে। পাকিস্তান বাহিনীর পরাজিত যেদিন শুনলাম, সেদিন তো আমি আহত, আমি অসুস্থ ব্যক্তি, আমার প্রচণ্ড মন আনন্দ পাইছে। দেশবাসীর প্রতি আমি আর আকুল আবেদন, মুক্তিযোদ্ধা তাকে যদি দোয়া করবেন, তারা যেন সম্মানে থাকতে পারে এবং ভালো থাকতে পারে, সেই দোয়া তাদের জন্যও করবেন। আমি একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমি এই দেশবাসীর জন্য আহত হয়েছি। আপনারা সবাই দেশের সব মানুষে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, আল্লাহ আমাকে সুস্থ রাখে। এই আক্তার হোসেন ফকিরদের আত্মত্যাগের কারণেই আজ আমরা পেয়েছি এই স্বাধীন মানচিত্র, একটি পতাকা। যুদ্ধ শেষে নিজের অস্ত্র জমা দিলেও আজও অটুট রয়েছে মাতৃভূমির প্রতি তার সেই দরদ, সেই ভালোবাসা। এই মহান মুক্তিযোদ্ধার জন্য সবাই দোয়া করবেন, যতদিন তিনি বেঁচে থাকবেন যেন তিনি সুস্থ থাকেন। আমাদের আগামী প্রজন্মের কাছে এই বীরগাথা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আপনিও আমাদের এই যাত্রায় সামিল হতে পারেন। ভিডিওর কমেন্ট বক্সে আমরা একটি নির্দেশনা দিয়েছি কিভাবে আপনি এই মুক্তিযোদ্ধাদের কিংবা মুক্তিযুদ্ধ চলাকালীন চাক্ষুষ সাক্ষীদের ইন্টারভিউ নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।